এখানে একসময় গ্রাম ছিল, বাজার ছিল, বড় পুকুরিয়া বাজার ছিল। কয়লা খনির কয়লা উত্তোলনের কারণে মাটিটা অবনমন হয়ে দেবে গিয়ে বর্তমানে এটা জলাশয়ে পরিণত হয়ে গেছে। রাত্রেবেলা হঠাৎ করে ধামধুম শব্দ হয়, বাড়ির ঝাঁকুনি কাঁপুনি হয়, বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে আসতে। ঘর বাড়ি ভাঙানো, মানুষের ক্ষতিপূরণ আমরা পাইলাম না কেন? এই বাকি টাকাটা আমাদের কোথায় গেল? মানুষের অধিকার আগে নাকি মানুষের বিলাসিতার প্রয়োজনটা আগে? মানুষের জীবন এখন গরু ছাগলের থেকে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছে সরকারি এই সমস্ত ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের কাছে। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম এন্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কেফায়েত শাকিল। দর্শক, কিছু অপরাধ আছে খালি চোখে দেখা যায় না এবং তাৎক্ষণিক বোঝাও যায় না, কিন্তু পরবর্তীতে তার ভয়াবহতা ছাড়িয়ে যায় অনেক বড় অপরাধের প্রভাবকেও। ঠিক এমনই একটি বিষয় নিয়েই আমরা সাজিয়েছি আজকের এই পর্বটি। এই পর্বে আমরা তুলে ধরব একটা কয়লা খনিকে ঘিরে অতি সাধারণভাবে তৈরি করা কিছু বিষয় কিভাবে ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত করছে পুরো একটি জনপদকে। ক্ষুদ্র সেই বিষয়টির অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে আটকে ওঠার মতো এমন অনেক তথ্যই যেন কেঁচো খুঁড়তেই বড় বড় বিষধর সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়ন ২০০৬ সালে ভয়াবহ এক বিপর্যয় নেমে আসে এই ইউনিয়নে। হঠাৎ মাটির নিচে দেবে যায় এখানকার বিস্তীর্ণ জনপদ। মুহূর্তে বিশাল লেকে পরিণত হয় ঘর বাড়ি বাজারসহ জনবসতি ও ফসলের মাঠ। ধাপে ধাপে জলাধারে পরিণত হয় আশপাশের ৮টি গ্রাম। ঘর বাড়ি হারানো মানুষের হাহাকারে ভারী হয়ে ওঠে ওই এলাকা। আমার পেছনে বিশাল বিল দেখা যাচ্ছে, নৌকা দেখা যাচ্ছে, কিন্তু একসময় এটি ছিল একটি গ্রাম। এই গ্রামটি বড় পুকুরিয়া কয়লা খনিতে যখন কয়লা উত্তোলন শুরু হয় তারপর ধীরে ধীরে এটি দেবে যায় এবং এই গ্রাম বিলীন হয়ে যায়। পেছনে এখনও দেখা যাচ্ছে একটি মসজিদের অবশিষ্ট রয়েছে, এই যে কারেন্টের পিলারগুলো রয়েছে যেখানে বিদ্যুৎ সংযোগ ছিল গ্রামে। এখানে একসময় গ্রাম ছিল, বাজার ছিল, বড় পুকুরিয়া বাজার ছিল। কয়লা খনির কয়লা উত্তোলনের কারণে মাটিটা অবনমন হয়ে দেবে গিয়ে বর্তমানে এটা জলাশয়ে পরিণত হয়ে গেছে। এটা পরিবেশের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া আর কি। এখানেই শেষ হয়নি মানুষের দুর্ভোগ, বরং প্রতিনিয়তই তৈরি হচ্ছে নতুন নতুন দুর্যোগ। কয়লা খনি থেকে কিছুটা দূরের গ্রাম চকমহেশপুর। এই গ্রামের পুরনো প্রতিটি বাড়িতেই চোখে পড়বে ফাটা দেয়াল। ফাটলের কারণে ব্যবহারেরই অনুপযুক্ত হয়ে গেছে অনেক ঘর। স্থানীয়রা বলছেন দেয়ালে এমন ফাটল ধরেছে অন্তত 18টি গ্রামের অসংখ্য ঘরবাড়িতে। এসব বাড়ির নলকূপের অবস্থা আরও বেশি খারাপ। অধিকাংশ কলেই পানি ওঠে না, যেটাতে পানি উঠে সেটাও ব্যবহারের অনুপযুক্ত। এলাকাবাসী বলছেন গত দশকের বেশি সময় ধরে ওই এলাকায় কোনো গাছেও ধরেনি ফল। আমার হাতে কল আছে, এই কলের পানি আমরা খাইতে পারি না, সবগুলো পানি এইরকম মরিচে ধরা কালো। যখন ভূমিকা পনেরো কাপড় যখন আমার ঘর থেকে বেরিয়ে আসি, আর কি বলবো, গাছে ফল ধরে না, নলকূপে পানি নাই। ঘর যখন করার 2 বছর পর ফাটতে হচ্ছে, দিনকে দিন বেশি করে ফাটতেছে আর কি। কেন দেবে গেল ভূমি, কেন ফাটছে ঘরের দেয়াল, কেনই বা নলকূপে আসছে এমন বিদঘুটে রঙের পানি, জানাবো। তবে তার আগে দেখাতে চাই গাছের পাতার ভিন্ন এক রূপ। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া গ্রাম দধিপুকুর। এখানকার প্রতিটি গাছের পাতায় পড়েছে সাদা ছোপ ছোপ দাগ। ফল আসার আগেই মারা যাচ্ছে গাছগুলো। কোনো অনুবীক্ষণ যন্ত্র নয়, খালি চোখেই দেখা যাচ্ছে পাতার উপর পড়েছে ছাইয়ের স্তর। স্থানীয়রা বলছেন এই ছাই শুধু গাছের পাতাই নয়, নষ্ট করছে তাদের পরিধেয় বস্ত্রসহ নানান গুরুত্বপূর্ণ বস্তু। ছাইয়ের বিষাক্ততায় নানান রোগেও ভুগছেন এলাকাবাসী। বিদ্যুৎ তো আমাদের জমি জমা যা কিছু ছিল সব তো তাপবিদ্যুৎ চলে গেছে। যার পরে দ্বিতীয় হয়েছে যে তাপবিদ্যুতের ছাই বা এই যে ধোঁয়া বাড়াচ্ছে, এটা মনে করেন যে আমাদের নাকের নিঃশ্বাসে আসতেছে, আসি এমন মনে করেন আমাদের শ্বাসকষ্টর সমস্যা হচ্ছে, আবার বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে। আবার এই যে গাছপালা অনেক কিছু আমরা আবাদ করে খাই গ্রামের বাড়ি, সে গাছপালা মানে রোগা হচ্ছে, আবার গাছপালাতে কোনো ফল ফলান্তিও হচ্ছে না। ধোঁয়াতে মনে করেন ছায়ের ইয়েতে কাপড় চোপড় নষ্ট হয়ে, কালারও নষ্ট হয়ে যায়। আবার রান্না বান্না করে থুলে যদি বাইরে থুই ধোঁয়া আসে, মনে করেন ঘরেও ঢুকে, কখনো জানালা খুলে দিয়ে রাখা যায় না, এগুলা বুঝছেন। আর বাচ্চাদের তো ক্ষতি তো আছেই। প্লান্ট চলা অবস্থায়
মানে এখানে যে কয়লা পোড়ানোর যে ছাইটা আমাদের এলাকায় পড়ে। হ্যাঁ, আমাদের ঘা থেকে শুরু করে আমাদের গাছপালা, এমনকি আমাদের ফলাদি ফসলে এর মধ্যেই এর প্রভাবটা পড়ে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে সাদা সাদা হয়ে আছে অলরেডি, এবং এটি গা জ্বলে। হ্যাঁ, যেমন সিমেন্ট গায়ে ব্যবহার করলে যেরকম একটু জ্বলে, এরকম গা জ্বলে। পাইপ দিয়ে যে যেগুলো উঠতেছে ধুমা, হ্যাঁ, এর মানে ছাইগুলো মানে রাবিশগুলো এই যে জমিতে পড়ি আবার দেখেন কি অবস্থা। গাছের ফল মূল তো একই হচ্ছে না, আবার রোগ বালাই পালাচ্ছে না, আবার দ্বিতীয় কথা পিছে তো পানি নেই, টিউল ঠাসতেই মনে করেন যে দাঁত মুখ এসে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা খ্যাতি যদি মনে করেন যে ফসল যদি না হয়, সাধারণ পাবলিক লোক কীভাবে মানে চলাচল করবে, কীভাবে বসবাস করবে? তথ্য বলছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন প্রায় 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পানি খরচ হচ্ছে 24,000 লিটারের বেশি। অপরদিকে এই বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে দিনে প্রায় 3,500 টন কয়লা তুলতে প্রতি ঘন্টায় পানি লাগছে 22.5 লাখ লিটারের বেশি। এই পানি ভূগর্ভস্থ উৎস থেকে সংগ্রহ করায় প্রতি বছর 0.3 থেকে 0.5 মিটার নিচে নামছে ওই এলাকার ভূগর্ভের পানি। এতে 2001 থেকে 2011 সাল পর্যন্ত 10 বছরে ওই এলাকার পানির স্তর নেমেছে 5 মিটারেরও বেশি। খনি ও বিদ্যুৎ কেন্দ্রে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির সংকট তৈরি করছে, অপরদিকে দূষিত করছে ভূ পরিভাগের পানীয়। কয়লা খনি থেকে প্রতিটি মুহূর্তে বের হচ্ছে অপরিশোধিত কয়লাযুক্ত পানি। এই পানি ছেঁকেও প্রতিদিন পাওয়া যাচ্ছে লাখ লাখ টাকার কয়লা। অভিযোগ আছে একটি চক্রকে ব্যবসার সুযোগ করে দিতেই এমন কয়লাযুক্ত পানি বাইরে পাঠায় খনি কর্তৃপক্ষ। কিন্তু এর মাধ্যমে যে পুরো এলাকার নদী, খাল এবং কৃষিজমি ধ্বংস হচ্ছে তা যেন দেখার কেউ নেই। অপরদিকে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত পানি পরিশোধন করে ছাড়ার কথা থাকলেও পানির রঙই প্রশ্ন তুলে এটি আদৌ পরিশোধন হচ্ছে কিনা। সেই সাথে যে পাশ দিয়ে আমাদের ওই যে প্লান্টের পুরো পরিষ্কারকৃত যে পানিটা এখানে ক্যানেল নামে যে ইয়েটা দিয়ে বাইর হয়, হ্যাঁ, এই ক্যানেলের বৃষ্টিটা বা পানিটাও মানে আমাদের একটু ক্ষতি করে। এটা তো সম্পূর্ণ বিশুদ্ধর মধ্যে না। ড্রেনে তো নামা তো যায় না, আমরাও যদি কোনো সময় নামি তা আমাদের পা, বাচ্চাদের পা একেবারে সব মানে ঘায়া কি অবস্থা, কাপড়ের ময়লাটা মনে করেন পড়লে ওটা তো মনে করেন আমাদের ঘা হয়। এই অ্যালার্জি প্রায় লোকের, এগুলো তো আমাদের গরিব মানুষের পয়সা করি সমস্যা আছে, আমাদের চিকিৎসা করবে লাগে। হ্যাঁ, গাছের ফলমূল হচ্ছে না, পানি তো কিগুলো খাইতে পারতেছি না। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন কয়লা ও বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে মাটি, পানি ও বায়ুতে যে দূষণ ছড়াচ্ছে তা ধীরে ধীরে মৃত্যুপুরীতে রূপান্তর করছে পুরো এলাকাকে। কয়লার যে উপাদানগুলো আছে বা ধূলিবালির যে দূষণগুলো হচ্ছে পাওয়ার প্ল্যান্ট থেকে কিংবা খনি থেকে, তার প্রথম যে সরাসরি মানুষকে প্রভাবিত করছে সেটা হলো তার শ্বাসতন্ত্রের উপরে প্রভাব ফেলা, অর্থাৎ ফুসফুসের বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে এবং সেটি প্রদাহ থেকে শুরু করে পরবর্তীতে ক্যান্সার পর্যন্ত ঝুঁকি তৈরি করে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যালার্জি, এটি চামড়া, চোখ, নাক, মুখ, কান বিভিন্ন জায়গায় ইনফেকশন পর্যন্ত তৈরি করতে পারে। তবে চোখে এটির প্রভাব তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। যেহেতু সালফারের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের চোখে ঝাপসা দেখা সহ চোখ জ্বালা পড়া করা সহ চোখের পানি পড়ার মতো রোগগুলো বহিঃপ্রকাশ হয়ে থাকে। গাছের যে বংশবিস্তার বৃদ্ধি বা যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেটি আছে সেটি পাতার মাধ্যমে হয়ে থাকে। আর পাতার মধ্যে যদি উপরে বা নিচে পত্ররন্ধ্রে যদি এই ধরনের ধুলাবালির আস্তরণ পড়ে থাকে, সেটি আবার যদি কয়লা বা সালফার কন্টেনিং থাকে তাহলে এই গাছেরও সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বৃদ্ধিতে ব্যাহত হবে। অপরদিকে পাতার উপরে সালফারের পরিমাণ বেশি থাকলে এগুলো জ্বলে যাবে। আবার যে ফলগুলো ধরে সেই ফলগুলোর যে পুষ্টিগুণ বা এটির স্বাদগুণ যেটি থাকার কথা সেটিও নষ্ট হয়ে যায়। এবং গাছের বংশবিস্তার যেহেতু পরাগায়নের উপর নির্ভরশীল, আর এই ধরনের সালফার বা কয়লা বা
বা পার্টিকুলেট ম্যাটার এগুলো যখন ফুলের রেণুর উপরে পড়ে, ওই ধুলাবালিযুক্ত রেণুর উপরে কীটপতঙ্গ স্বচ্ছন্দ বোধ করে না, ফলে তাদের যে পরাগায়ন যে পদ্ধতি সেটিও ব্যাহত হয়। খনি থেকে কয়লা উত্তোলন করতে গেলে পরিবেশগত নানান বিরূপ প্রভাব দেখা দিবে সেটি ধরেই কয়লা তোলার উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু কথা ছিল ক্ষতি কমিয়ে আনতে নেওয়া হবে নানান পদক্ষেপ, ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে কর্মসংস্থান ও ক্ষতিপূরণ। কথা ছিল ভূমি দেবে যাওয়া ঘর হারানো মানুষদের জন্য নির্মাণ করা হবে মাইনিং সিটি, দেওয়া হবে আধুনিক ঘরও। চলুন দেখে আসি সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে কতটুকু। প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত ৩২০টি পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে মাইনিং সিটি। যদিও স্থানীয়দের দাবি এই ঘরে মানুষ তো দূরে থাক, রাখা যায় না গবাদি পশুও। আমার পেছনের এই ঘরটি হচ্ছে বড়পুকুরিয়া মাইনিং সিটির একটি ঘর, অর্থাৎ যারা এই বড়পুকুরিয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এই ঘরগুলো দেওয়া হয়েছিল, কিন্তু নানান কারণে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে তারা এই ঘরগুলোতে থাকছেন না। তারা যে থাকছেন না এটি বোঝাই যাচ্ছে, ঘরের সামনে গাছ লাগানো রয়েছে এবং ঘরে তালা লাগানো রয়েছে এবং বিদ্যুৎ সংযোগও নেই। পানি যখন হয় তখন পানি নিচ পাকে পড়ে, শুয়ে শুয়ে পড়ে, আর ছাদ ফাটি ফাটি গিয়েছে, আর ঘরের যে মেঝেগুলো আছে মেঝেগুলোও ফাটি গিয়েছে, দেয়ালগুলোও ফাটি ফাটি গিয়েছে। 13 সালে আমরা এখানে আসি, 13 সালে আমাকে দেওয়ার কথা ছিল 95,000 টাকা প্রতি ভূমিহীন পাবে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের যে রাস্তাঘাট যেগুলি আছে সমস্ত নির্মাণ করবে, রেন করে দিবে, এগুলি কিছু নেই। আমাদের ভাতা দেওয়ার কথা ছিল, সে ভাতাও নেই। প্রতি ভূমিহীন একটা ভাতা ব্যবস্থা করা হবে, দিছিল 2-1 দিছিল, একবার দুবার শেষ। আমরা কোনো এখানে কিছু পাচ্ছি না, আর এখানে আসি তো আমাদের কর্মও নাই, এখানে আমরা চলবো কি? এই প্রকল্পের কারণে ভূমিহারাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন বাবদ 190 কোটি 53 লাখ টাকা বরাদ্দ করা হলেও এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 174 কোটি 14 লাখ টাকা। বিবাদমান পরিস্থিতির অভিযোগে বাকি টাকা এখনও পড়ে আছে ব্যাংকে, কিন্তু বেশি জমির মালিকরা লাভবান হলেও ভূমিহীনরা হয়েছেন বঞ্চিত। অপরদিকে ক্ষতিগ্রস্তদের খনি ও বিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার কথা থাকলেও কোনো কর্মসংস্থান পায়নি 88% পরিবার। যারা চাকরি পেয়েছেন তারাও রয়েছেন নানান বঞ্চনায়। আমাদের বাড়ির পাশে তাপবিদ্যুৎ কয়লার খনি দুটো প্রজেক্ট থাকার কারণে আমরা এলাকার ছেলেপেলে সবাই বেকার। কিন্তু আমাদের যে আশ্বাস দিয়েছিল এরা যে এখানে কোনো একটা প্ল্যান্ট হওয়ার পরে আমাদের একটা কর্মজীবী প্রত্যেকটা গ্রাম থেকে বা প্রত্যেকটা পরিবার থেকে কিছু সদস্য নিয়ে চাকরির একটা যে কথা ছিল, সেই পরিমাণে আমাদের ওরা নাই। আমরা অনেক বিষয় থেকে লাঞ্ছিত বর্তমানে। আমরা এই ক্ষতিগ্রস্ত কর্মচারী, দীর্ঘদিন ধরে আমরা এখানে কর্মরত আছি। আমাদেরকে প্রথম অবস্থায় আন্দোলনের মুখে যখন আমাদেরকে চাকরি এখানে নিয়োগ দেওয়া হয়, তখন তারা আমাদেরকে স্থায়ী নিয়োগ দেওয়ার কথা থাকলেও আদ্যবধি সেটা বাস্তবায়ন করেননি। আমাদেরকে আউটসোর্সের মধ্যে রেখে তারা এই যে প্রতি বছর একটা কয়লা খনিতে লভ্যাংশ যেটা বলি আমরা প্রফিট বোনাস, এই প্রফিট বোনাসের ভাগ যাতে আমাদেরকে দিতে না হয়, যার কারণে তারা আমাদেরকে স্থায়ীকরণ করতেছে না। কয়লা খনি ও বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি পোষাতে এলাকাবাসীর যখন ত্রাহি অবস্থা, তার মধ্যে 2017 সালে কয়লা অনুসন্ধানে আবারও ওই এলাকায় মাইনিং করে একটি চীনা প্রতিষ্ঠান। এতে একদিনে ফেটে যায় অসংখ্য বাড়ির দেয়াল। এই ঘটনায় সেই চায়না কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে গেলেও উঠেছে সেই টাকা আত্মসাতের অভিযোগ। আমার গ্রামে প্রায় 150-এর উপরে পরিবার আছে, 150 বাড়ি আছে, আর 150 বাড়ির মধ্যে প্রায় 400-450 ঘর আছে। এই ঘরগুলা প্রায় আপনি বলতে পারেন 70% 60% বাড়িঘর ফাটার এমন অবস্থা, থাকার অনুপযুক্ত কিছু বাড়ি হয়ে গেছে। রাত্রেবেলা হঠাৎ করে ধামধুম শব্দ হয়, বাড়ির ঝাঁকুনি কাঁপুনি হয়, বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে আসতে হয়। আমরা আতঙ্কের মধ্যে থাকি, কখন না আমরা নিচে ঢুকে যাই। আমাদের বিভিন্ন বাড়ি ফাটান ধরে যায়। ফাটান ধরার পরে আমরা 19টি গ্রামে সার্ভে করার পরে এই প্রায় 8 কোটি প্লাস টাকা খনি কর্তৃপক্ষ নিয়ে আসার পরেও আমাদের 18টি গ্রাম টাকা পায়। মহেশপুর এই টাকা থেকে বঞ্চিত, মানে আমরা পাই না। যাতে আমরা এই ঘর বাড়ি ভাঙানো মানুষের ক্ষতিপূরণ আমরা পাইলাম না কেন, এই বাকি টাকাটা আমাদের কোথায় গেল? 80% লোকের আমার গ্রামের দেখবেন প্রত্যেকটা মানুষের অ্যালার্জি হয়ে গেছে। হ্যাঁ, আমরা অ্যালার্জি কি বুঝতাম না, এই খনির কারণে পরিবেশ দূষণ হয়ে গেছে। পরিবেশটা খারাপের কারণে
আমরা এই যে ওটার যে ওয়েদার আছে, আপনার তাপবিদ্যুৎ আছে, এই ওয়েদারের কারণে আমাদের যে বিভিন্ন রকমের অসুখ বিসুখ হচ্ছে। আমরা সব সাইড দিয়ে ক্ষতিগ্রস্ত, ওনারা বলে আমরা ক্ষতিগ্রস্ত না। আমাদের এলাকার যে সমস্যাগুলো রয়েছে, সেখানে লোক নেওয়া, সেখানে মাইনিং সিটি করা, সেখানে সুপেয় পানির ব্যবস্থা করা এবং থার্ড পার্টি শ্রমিকদেরকে প্রফিট বোনাস দেওয়া এবং স্থানীয়দের 50% নিয়োগ দেওয়া, এগুলো আমি দাবি রাখছি। আমরা বড়পুকুরিয়া কয়লা খনির কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে তারা হয়রানিমূলক কার্যকলাপে আমাদেরকে বিভ্রান্তি করে, আমাদের সৃষ্টি করে, আমরা এই কাজে যাতে করে আমরা ক্ষতিগ্রস্ত না পাই সে ব্যবস্থার জন্য তারা বিভিন্ন ধরনের পর্যালোচনা করে, বিভিন্ন আমাদেরকে ব্যামুখ করে, যাতে করে আমরা ক্ষতিগ্রস্ত না পাই। এই এলাকার 4.5 থেকে 5,000 পরিবার আমরা ক্ষতিগ্রস্ত। গবেষণা তথ্য বলছে মাত্র 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে এই কয়লা খনি ও বিদ্যুৎ কেন্দ্র সরাসরি ঝুঁকিতে ফেলে দিয়েছে 4.5 লাখেরও বেশি মানুষের জীবন। ভূমি হারানো, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক ক্ষতি তো আছেই। ওই এলাকায় বছরে শুধু বায়ু দূষণে মারা যাচ্ছেন অন্তত 8 জন মানুষ। এই সংকট প্রতিনিয়ত প্রকট হচ্ছে নানান অব্যবস্থাপনার কারণেও। তাই এই খনি ও বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করেন পরিবেশ ও মানবাধিকার কর্মীরা। বিদ্যুৎ কি জন্য আমরা উৎপাদন করব? আমাদের উন্নত জীবনযাপনের জন্য তো বিদ্যুৎ উৎপাদন করব। এখন যে বিদ্যুৎ আমার জীবনকেই হুমকির মুখে ফেলে দিবে, সেই বিদ্যুৎ আমি কখন ব্যবহার করব? কাজে মানুষের অধিকার আগে নাকি মানুষের বিলাসিতার প্রয়োজনটা আগে? মানুষের যে বেসিক নিডগুলি আছে, তার যে স্বাস্থ্য, তার যে নিঃশ্বাস নেবার অধিকার, তার যে ফসলের মাঠে ফসল ফলানোর অধিকার, এই সবগুলি যদি আমার শেষ হয়ে যায়, তাহলে বিদ্যুৎ দিয়ে কি হবে বলেন? এটা অনেক কোনো বিদ্যুৎ উৎপাদন করে না যে বিদ্যুৎটার জন্য এই পরিমাণ জনগোষ্ঠীকে, এত জনবসতির দেশে এই পরিমাণ এলাকার পানি এবং বাতাসকে দূষিত করে ফেলতে হবে। কাজে এটা বন্ধ করে রিনিউয়েবল এনার্জি উৎপাদন করে মানুষের জীবন জীবিকাকে আবার কীভাবে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা না করলে ওই এলাকা আসলে আর বসবাসের উপযোগী থাকবে না। তবে কয়লা উত্তোলন ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়াই একমাত্র সমাধান নয় জানিয়ে দেশের স্বার্থে কয়লা যেমন উত্তোলন করতে হবে, জনগণের ক্ষতিও তেমন কমিয়ে আনতে হবে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। অপরদিকে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, নিয়ম মানলে অনেক ক্ষেত্রেই সম্ভব ছিল দূষণ কমানো, কিন্তু জনগণের কথা ভাবেইনি কর্তৃপক্ষ। আমরা এমনি জ্বালানি ডিপ্রাইভড, জ্বালানি স্বল্পতায় আমরা ভুগি। আমাদেরকে নিজস্ব জ্বালানি খুব কম, বাইরে থেকে জ্বালানি এনে কাজ করতে হয়। তো সেই হিসাবে আমাদের দেশে যেহেতু কয়লা খনি অনেকগুলা পাওয়া গেছে, সেগুলোকে উত্তোলন করাটা খুবই জরুরি। কিন্তু এর পাশাপাশি যে আপনার এই যে কয়লা উত্তোলনের যে দূষণটা, এটা কিন্তু একটা খুব বড় রকমের পরিবেশ বিপর্যয়। পৃথিবীর অনেক দেশে এই কারণে কয়লা উৎপাদন বন্ধই করে দেওয়া হয়েছে। আমরা এটা করতে পারি না, কিন্তু আমাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে যে এই দূষণটাকে যতটা মিনিমাম রাখা যায় সেই পন্থাটা আমাদেরকে অবলম্বন করতে হবে। কয়লা আমি উত্তোলন করব, সে ভূগর্ভস্থ খনি থেকে উত্তোলন করব, কিন্তু কোনো দূষণ হবে না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল না। সুতরাং এই দূষণটাকে আমার কিছুটা হলেও মেনে নিতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এটাকে সহনীয় পর্যায়ে বা মিনিমাম পর্যায়ে রাখা, এটাই হচ্ছে মূল কাজ। ধানের ক্ষেতে এই পানি দিয়ে সেচ দেওয়া হচ্ছে, সেই পানির সঙ্গে যে দূষণ যাচ্ছে, তার সঙ্গে যে ধান উৎপন্ন হচ্ছে, তার মধ্যে সেটা আলটিমেটলি ফসলের মধ্যে চলে যাচ্ছে এবং সেই চাল আমার শরীরে চলে যাচ্ছে। পানি সরাসরি না, যে মাছ যাচ্ছে, মাছ খাচ্ছে, যে পানিতে মাছ হচ্ছে সে মাছেরও একই অবস্থা। পানির তলায় যখন চলে যাচ্ছে সিপেজিং হয়ে, তখন আন্ডারগ্রাউন্ডের ওয়াটার যখন লিফট আপ করে মানুষ খাচ্ছে, তখন এই তার মানে সার্বিকভাবে যে চেইন ইফেক্ট যে হচ্ছে, এটার ব্যাপারে যে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই, রাষ্ট্রের কোনো কনসার্ন নেই, এইটা বেশি উদ্বেগের বিষয়। পরিবেশের জন্য ক্ষতি যতটা না উদ্বেগের, তার চেয়েও বেশি উদ্বেগের বিষয় হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং রাষ্ট্রের কোনো উদ্বেগ নেই। এই জায়গাটাই আমাদেরকে সবচেয়ে বেশি করে খেয়াল করতে হবে। বন্ধ হবে কি হবে না সেটা পরের ব্যাপার, তার জন্য তো আমার স্টাডি থাকতে হবে, আমার ডিসিশনের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে যে আমি এটা চালাচ্ছি কেন, তার জন্য জনস্বার্থের
কোন জায়গাটা কি কারণে আমি এরকম অবস্থায় চালাচ্ছি, আর এরকম অবস্থায় তো চলার কথা না। আমি বিদ্যুৎ কেন্দ্র চালালেও এরকম অবস্থায় চালানোর কথা না। এই অবস্থায় তো পানি বাজে এভাবে ছাড়া যায় না। তারপর পানির সঙ্গে যে কয়লা যাচ্ছে, সেই কয়লায় ব্যবসা হচ্ছে, সেই কয়লায় ব্যবসা হতে যে এই কয়লার পানি ছাড়ার আগেই তো ওই কয়লা খনির মধ্যেই সেটেল হয়ে যাওয়ার কথা, কয়লা রিকভার করে পানিকে পরিশুদ্ধ করে পাঠানোর কথা। সেগুলো না পাঠায় বাইরের মানুষদের ব্যবসায় লাগাই দেওয়া হয়েছে, এবং সেটা যে খনি কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা আছে তাতে তো কোনো সন্দেহ নেই। এর আগে কয়লার কালো বাজার তৈরি করে ফেলা হয়েছিল, যার সঙ্গে মন্ত্রী মিনিস্টার জড়িত ছিল, তৌফিক ইলাহি নিজে জড়িত ছিল, কারণ তিনি ডিও লেটার দিয়েছে, তার প্রমাণ আমরা তদন্ত কমিটিতে পেয়েছি। তো এই সমস্ত কাণ্ড কারখানা যখন হয় এবং দেশের এই পর্যায়ের লোক পলিসি মেকিং, ডিসিশন মেকিংয়ে যারা জড়িত, তারা যখন এভাবে জড়িত থাকে, তখন কোনো সমস্যার সমাধান করা খুব কঠিন হয়ে পড়ে। তা আজকে অন্তত এই পরিস্থিতিতে তো এই সমস্ত লোক এখন নেই। যারা এখন আছে তারা কেন এই অবস্থাগুলো দেখতে পাচ্ছে না? তারা কেন এখন রেশনালি ব্যাপারগুলোকে তারা আমলে নিয়ে তারা তাদের দায়িত্বের জায়গা থেকে সেটা প্রতিকার বা প্রতিবিধান করছে না কেন? এটাই হচ্ছে আমার একমাত্র অভিযোগ। মানুষের জীবন তাদের কাছে বড় নয়। মানুষের জীবন নিয়ে যে এইরকম সিনেমিনা খেলা হচ্ছে, এটা তাদের কাছে মুখ্য বিষয় নয়। মানুষের জীবন এখন গরু ছাগলের থেকে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছে সরকারি এই সমস্ত ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের কাছে। দর্শক, এই বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে আমরা বারবার চেষ্টা করলেও কথা বলতে রাজি হননি বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাই। তবে জননিরাপত্তার কথা মাথায় রেখে সরকার শিগগিরই দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ক্রাইম অ্যান্ড করাপশনের পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে। আল্লাহ হাফেজ।